নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 2 আমরা আজকে পড়তে শুরু করব, যে চ্যাপ্টারে রয়েছে অস্থির পৃথিবী। এই অস্থির পৃথিবীর মধ্যে আমরা ভূমিকম্প, সুনামি, অগ্নুৎপাত এইগুলো সম্পর্কে জানবো। এর আগের যে চ্যাপ্টারটা, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 1, আমি অলরেডি পুরো কমপ্লিট করে রেখেছি, যে চ্যাপ্টারটার নাম ছিল পৃথিবীর অন্দরমহল। তোমরা যারা দেখোনি, ফার্স্ট টাইম এই ভিডিওগুলো দেখছো, তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এগুলো দেখতে পারো। আমি একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি ক্লাস 8-এর, সেখানে এই সমস্তগুলো পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, যাতে তোমরা এগুলো খুঁজে পেতে তোমাদের সুবিধা হয়। এবং আমি এইভাবে পুরো বই যেরকম ভাবে যা যা লেখা রয়েছে সেইগুলোকে পড়ে তোমাদেরকে বোঝাবো, যাতে তোমাদের যে বইটা রয়েছে সেটা পড়তে সুবিধা হয়। অবশ্যই এই ক্লাসগুলো দেখো এবং যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চ্যাপ্টার নাম্বার 2, অস্থির পৃথিবী। এখানে প্রথমে কিছু ছবি দেওয়া হয়েছে অগ্নুৎপাত, সুনামি, ভূমিকম্প, ভূমিধস, এইগুলো সম্পর্কে এইগুলো ছবি দেওয়া হয়েছে। এই নামগুলোর সঙ্গে আমরা খুবই পরিচিত। অগ্নুৎপাত, যার মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে যে সমস্ত অর্ধতরল এবং প্রচন্ড গরম বস্তু রয়েছে সেগুলো পৃথিবীর বাইরে চলে আসে। সুনামি, এর মাধ্যমে সমুদ্রে, অ্যাকচুয়ালি সুনামি কি, সুনামি হচ্ছে সমুদ্রের মধ্যে ভূমিকম্প। যদি সমুদ্রের মধ্যে ভূমিকম্প হয় তাহলে সমুদ্রের জল প্রচন্ডভাবে বেড়ে যায়, তো সেটাকে সুনামি বলা হয়। নেক্সট হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প আমরা কেউ কোনো না কোনো সময় একটু হলেও টের পেয়েছি, যেখানে পৃথিবীর যে উপরের ভাগ সেটা কেঁপে ওঠে। এবং ভূমিধস, এটা মেনলি পাহাড়ে দেখা যায়। আমরা খবরে পড়েছি বা অনেকে হয়তো এটা এক্সপিরিয়েন্স করেছে নিজের সামনে, যে হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে ভূমি ভেঙে ধসে নিচে পড়ে যাচ্ছে। তো এইগুলো যে কি, প্রত্যেকটাই হচ্ছে পৃথিবীর অস্থিত অবস্থা বা অস্থিত অবস্থা। মানে পৃথিবী যদি স্থির থাকে সেগুলো হবে না, পৃথিবীর যে অস্থির মতো অবস্থা সেইটার কারণে এই সমস্তগুলো হয়। পৃথিবীকে আপাতভাবে শান্ত স্থির বলে মনে হয়। আমরা নর্মালি কি জানি যে পৃথিবী শান্ত স্থির, আমরা রেগুলার প্রতিদিন যেভাবে বসবাস করি তাতে মনে হয় না যে পৃথিবী এরকম করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তো পৃথিবী এরকম করে। কিন্তু উপরের ঘটনাগুলো দেখলে আমাদের ধারণা বদলে যায়। পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত ভূমিকম্প, অগ্নুৎপাত, ভূপৃষ্ঠের স্মরণ, পর্বত সৃষ্টি, ধস, সীমানি সম্প্রপাত প্রভৃতি ঘটনা ঘটে চলেছে। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এই প্রধান কারণ হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা সরণ। তো এই যে ঘটনাগুলো, প্রত্যেকটার পিছনে মেন কারণ কি, বিজ্ঞানীরা যে দীর্ঘ গবেষণা করেছেন তার মধ্যে এটা দেখেছেন যে মেন কারণ হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা সরণ। আমি পুরোটা পড়ার আগে একটা জিনিস বলে দিই, আমি যেগুলো এরকম করে মার্ক করব ব্র্যাকেট করে, সেগুলো ইম্পর্টেন্ট, তোমরাও বইতে মার্ক করে রাখতে পারো, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আমাদের পায়ের তলায় ভূপৃষ্ঠটা প্রতিনিয়ত সরছে আর আমরা বুঝতে পারছি না। বিষয়টা একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। তো পৃথিবীর ভূপৃষ্ঠের চলন বা সরণ, এই জিনিসটার কারণে এই অগ্নুৎপাত, সুনামি, ভূমিকম্প এগুলো হচ্ছে ঘটে। এবার এই চলন বা সরণ কি, সেটা এখানে ডিটেলসে বলা হয়েছে, একদম আমরা সেটা পড়বো। তার আগে একটা ছোট্ট করে একটু আইডিয়া তোমাদের দিয়ে দিই। আমরা যে ভূপৃষ্ঠের ওপর রয়েছি, পৃথিবীর উপরে রয়েছি, অ্যাকচুয়ালি পৃথিবী এইরকম ভাবে মানে আমাদের যেটা মনে হচ্ছে যে সমস্ত কিছু স্থির, মাটিটা স্থির হয়ে রয়েছে, পাথরগুলো স্থির হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি নয়। এইগুলো সবই চলছে বা সরছে, যেটার কারণে আমাদের যে এই সমস্ত ঘটনাগুলো ঘটে এবং আমরা কেন বুঝতে পারি না, সেটাই আমাদের জানতে হবে। আলফ্রেড ওয়েগনার বলে একজন বিজ্ঞানী ছিলেন, এনার নামটা ইম্পর্টেন্ট, আলফ্রেড ওয়েগনার, কারণ ইনি মহী সঞ্চরণ তত্ত্ব বা যেটাকে ইংরেজিতে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বলা হয়, তো ইনি এই থিওরিটা দিয়েছিলেন, ইনি এই তত্ত্বটা দিয়েছিলেন। এখানে থেকে জানা যায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে, ব্র্যাকেটে যেটা বলছে প্যানজিয়া, অবস্থান করতে, এবং তার চারিদিকে ছিল বিরাট মহাসাগর, যার নাম এখানে একটু ছবিটা অস্বচ্ছ হয়ে গেছে, তোমরা বইতে পড়লে বুঝতে পারবে, এটা লেখা রয়েছে প্যান্থালাসা। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীতে কোনো, এখন যেরকম মহাদেশ, মহাসাগর রয়েছে, সেরকম কিচ্ছু ছিল না। একটা বড় মহাদেশ ছিল যেটার নাম ছিল হচ্ছে প্যানজিয়া, এবং তাকে কেন্দ্র করেছিল একটা বড় মহাসাগর, সেটাকে বলা হচ্ছে প্যান্থালাসা। ওকে, এবার পরবর্তীকালে এই প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক শিয়াল বিচ্ছিন্নভাবে মহাসাগরের ভূত্বকের সীমা ওপর ওপর বিভিন্ন দিকে সঞ্চারিত হয়। কিন্তু মহী সঞ্চালন তত্ত্ব থেকে মহাদেশ পৃথিবীর সৃষ্টি পর্বত
গঠন, ভূমিকম্প, অগ্নুৎগমের মতো ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়নি। এরপর কি হয়, এই আলফ্রেড ওয়েনগারের তত্ত্ব অনুযায়ী এই যে প্রথমে মাঝখানে যে অংশটা স্থলভাগ ছিল, একটা বড় স্থলভাগ, আজকের মতো মহাদেশ ছিল না, কোনো দেশ ছিল না, একটাই বড় স্থলভাগ ছিল যেটাকে বলা হচ্ছে কি প্যানজিয়া, আর বাইরে যেটা জল ছিল, বড় একটা সমুদ্র ছিল, সেটাকে বলা হচ্ছে প্যান্থালাসা। এবার কি হয়, এই যে প্যানজিয়া সেটা ভেঙে যায় ওকে, এটা ভেঙে যায়, বিভিন্ন টুকরে ভেঙে যায়, এবং এই টুকরোগুলো এক একটা এক এক দিকে চলে যায়। ঠিক আছে, এই টুকরোগুলো এক একটা এক এক দিকে চলে যায়, দিয়ে আজকের যে মহাদেশ সেগুলো তৈরি করে। এবার যখন টুকরোগুলো ধরো এরকম ভাবে বিভিন্ন দিকে চলে গেছে, মাঝখানে যে অংশগুলো সেগুলো মহাসাগর সাগর হয়ে গেছে, সেগুলোর আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। তো প্যানজিয়া আর প্যান্থালাসা ভেঙে এইভাবেই কি হয়েছে, আমাদের যে মহাদেশ মহাসাগর এগুলো তৈরি হয়েছে। তো এই থিওরিটা দিয়েছিলেন আলফ্রেড ওয়েঙ্গার বলে একজন বিজ্ঞানী, এবং এই যে তত্ত্বটা সেটাকে মহী সঞ্চরণ তত্ত্ব বা ইংরেজিতে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বলা হয়। কিন্তু এটা একদম প্রাথমিক একটা চিন্তা, একদম প্রাথমিক যে চিন্তা ভাবনা, সেখান থেকে এই যে ব্যাপারটা উঠে এসছে। কিন্তু অ্যাকচুয়ালি এইটার মাধ্যমে আমরা মোটামুটি একটা আইডিয়া পাই যে এইভাবে আমাদের মহাদেশ মহাসাগর তৈরি হয়েছে, এইভাবে ভূমিকম্প, অগ্নুদ্গম ইত্যাদি হয়। কিন্তু অ্যাকচুয়ালি কি করে হয়, তার পিছনে প্রপার কারণ কি, সেটা সম্পূর্ণভাবে এই তত্ত্বের মাধ্যমে জানা যায় না। এই ধারণার উপর ভিত্তি করে, মহী সঞ্চালন তত্ত্বের উপর ভিত্তি করেই 1960-এর দশকে পাত সংস্থান তত্ত্ব, প্লেট টেকটনিক থিওরির মাধ্যমে ভূবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে, যা প্রায় সব রকম ভূপ্রাকৃতিক বিষয়ের বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। পিচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার, মর্গান প্রভৃতি ভূবিজ্ঞানীরা পাত সঞ্চালন সম্পর্কে গবেষণা করেন। বিজ্ঞান কিভাবে কাজ করে, বিজ্ঞানের কি হয়, প্রথমে একটা থিওরি তৈরি হয়, যেমন এখানে এই ক্ষেত্রে যেমন মহী সঞ্চালন তত্ত্ব, প্লেট কন্টিনেন্টাল ড্রিফট থিওরি প্রথমে দেওয়া হয়েছিল। সেটার উপর অন্যান্য বিজ্ঞানীরা কাজ করে, আরো গবেষণা করে, তারপরে সেটার থেকে আরো ভালো একটা কোনো ফলাফলে পৌঁছয়। তো সেরকমই একটা হয়েছিল, এই মহী সঞ্চালন তত্ত্বকে আরো ভালোভাবে বিশ্লেষণ করা হয় পাত সঞ্চালন তত্ত্বের মাধ্যমে, যাকে ইংরেজিতে প্লেট টেকটনিক থিওরি বলা হয়। এই সমস্ত বিজ্ঞানীরা এই যে তত্ত্ব, প্লেট টেকটনিক থিওরি বা পাত সঞ্চালন তত্ত্ব, সেটার উপর কাজ করেন এবং তার সম্পর্কে গবেষণা করে আমাদের সামনে নিয়ে আসেন। এখানে কি বলা হচ্ছে, ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক অনেকগুলো শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত। ভূবিজ্ঞানীদের মতে কি হচ্ছে, ভূত্বক কতগুলো শক্ত কঠিন খণ্ডে বিভক্ত, এগুলিকে ভূবিজ্ঞানীরা এক একটা পাত বলেছেন। পাতগুলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তুলনায় বেদ খুব কম, পাতগুলো গড়ে 70 থেকে 150 কিলোমিটার, পুরু ভূপৃষ্ঠ থেকে বহির্গুরুমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ার স্তর পর্যন্ত পাতগুলো বিস্তৃত। পিচ্ছিল অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চালন করছে। এই অবধি আগে বোঝা যাক কি বলছে। এই যে থিওরি, প্লেট টেকটনিক থিওরি বা পাত সংস্থান তত্ত্ব, এই অনুযায়ী বলা হচ্ছে যে পৃথিবীর যে ভূত্বক সেটা কতগুলো পাতে বিভক্ত। কিরকম, আমরা যে খাবারের প্লেটে খাবার খাই তার সঙ্গে তুলনা করতে পারো। ভাবো একটা বিশাল কোনো জলের মধ্যে ধরো একটা চৌবাচ্চা রয়েছে, তার মধ্যে আমি কয়েকটা পাত মানে কয়েকটা খাবারের প্লেট ছড়িয়ে দিলাম, হালকা প্লেট ছড়িয়ে দিলাম, তাহলে কি হবে, সেই চৌবাচ্চার উপরে প্লেটগুলো ভাসতে থাকবে। অ্যাকচুয়ালি পৃথিবীর উপরে যে শক্ত আমরা যার উপরে রয়েছি সবই এইভাবেই ভাসছে। পৃথিবীর ভেতরটা এখনো গরম এবং এখনো তরল অবস্থায় রয়েছে, সেটাকে আমরা চৌবাচ্চার জলের সঙ্গে তুলনা করতে পারি। চৌবাচ্চার জলের মতো তরল অবস্থায় রয়েছে এবং তার উপরে আমরা এই প্লেটগুলোর উপরে অ্যাকচুয়ালি ভাসছি। ঠিক আছে, এই পাতগুলো খুব বেশি মোটা নয়, এই পাতগুলো গড়ে 70 থেকে 150 মিটার পুরু, অর্থাৎ এই পাতগুলো যদি আমরা 70 থেকে 150 মিটার কাটি, তাহলে আমরা পৃথিবীর তরল অংশে পৌঁছে যাব, জলের মধ্যে পৌঁছে যাব। শুধু তাই নয়, এবার এই চৌবাচ্চাটার মধ্যে যে জল রয়েছে, সেই স্থির জলটাকে আমি যদি একটু নাড়িয়ে দিই, একটু হাত দিয়ে নাড়িয়ে দিই, তাহলে কি হবে, এই পাতগুলো কিরকম হবে, একদিক একটু একটু করে সরবে, এরকম ভাবে ভাসবে পাতগুলো। ঠিক আছে, একে অপরের দিকে, কোনোটা একে অপরের দিকে আসবে, কোনোটা একে অপরের থেকে দূরে যাবে, এরকম অবস্থা হবে। পৃথিবীর মধ্যেও এই প্লেটগুলো অ্যাকচুয়ালি এইরকম অবস্থাতে ধীর গতিতে চলাফেরা করছে, সেটাকেই বলা হচ্ছে পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চারণ করছে। অ্যাস্থেনোস্ফিয়ারের পরিচলন স্রোত এর অন্যতম কারণ। তো এটার কারণটা কি, এবার কেন এই পাতগুলো চলছে, পাতগুলো স্থির অবস্থায় কেন নেই, তার কারণ পৃথিবীর নিচে যে অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে, যেখানে এই তরল পদার্থগুলো রয়েছে, সেই তরল অংশটাতে কি হচ্ছে, একটা
স্রোত চলছে, একটা স্রোত চলছে, যা এই স্রোতটার নাম কি? পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতের কারণে এই পাতগুলো উপরে ভাসছে। যেমন করে আমি এই জলের মধ্যে একটু হাত দিয়ে নাড়িয়ে দিলাম, ওটাই ধরো পরিচলন স্রোত তৈরি হলো। তার ফলে পাতগুলো কি হচ্ছে? ভাসছে, একটা কোনোটা নিজের একের অপরের দিকে আসছে, কোনোটা দূরে চলে যাচ্ছে, এরকম হচ্ছে প্লেটগুলো। তো এই জিনিসটা হচ্ছে। এবার পরিচলন স্রোত কি? পরিচলন স্রোত হচ্ছে এর অ্যাথেনোস্ফিয়ার অঞ্চলে যে তরল পদার্থ রয়েছে সেটা এইরকম ভাবে কি হয়? পাক খায়। এক কথা বলতে গেলে এরকম ভাবে পাক খায়, যেটা এখানে ছবিতে দেখানো হয়েছে যে অ্যাথেনোস্ফিয়ার এখানে যে তরলটা রয়েছে সেটা এরকম ভাবে যায়, এরকম গোল ভাবে চলে, গোল ভাবে পাক খায়। তো সেটাকেই বলা হয় পরিচলন স্রোত। তো এইগুলোর কারণে প্লেটগুলো ভাসছে। পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে, কখনো বিপরীত দিকে, আবার কখনো পাশাপাশি গঠন করে। যেরকম করে আমাদের চৌবাচ্চার যে উদাহরণটা, সেখানে প্লেটগুলো কি হচ্ছে? খাবারের প্লেটগুলো কোনোটা সামনে আসছে, নিজেদের একে অপরের সঙ্গে এসে ধাক্কা মারছে, কোনোটা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, কোনোটা এরকম পাশাপাশি যাচ্ছে, এরকম হচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের পৃথিবীতে এক্স্যাক্টলি সেম জিনিস হয়। তো এইভাবে হয়, এবং এইগুলোর কারণে এর ফলে কি হচ্ছে? এর ফলে প্রভাবে পাত সীমানা বরাবর ভূমিকম্প, অগ্নুৎপাত, ভঙ্গিল পর্বত, সমুদ্রখাত, দ্বীপমালা প্রভৃতি সৃষ্টি হয়। তো কি হচ্ছে? ধরো এবার এই দুটো প্লেট রয়েছে, ঠিক আছে? এটা আমাদের পৃথিবীর দুটো প্লেট, ঠিক আছে? নিচে চলছে কি? পরিচলন স্রোত। নিচে পরিচলন স্রোত চলছে এরকম ভাবে। এখানে দেখা যাচ্ছে না হয়তো, আমি কি করব? আমি এই গানটাতে উপরে আঁকছি। ঠিক হলো? এটা হচ্ছে আমাদের পৃথিবীর একটা প্লেট, এটা পাশে আর একটা প্লেট, ঠিক আছে? এর উপর কি রয়েছে? এর উপর মাটি রয়েছে, এর উপর মাটি রয়েছে, এটা হচ্ছে মাটি। তার উপর গাছপালা রয়েছে, তারপর হচ্ছে বাড়িঘর রয়েছে, এরকম সব রয়েছে। এখানে একটা বাড়ি রয়েছে, এখানে একটা বাড়ি রয়েছে, এখানেও কিছু করা হয়নি, এখানেও বাড়ি রয়েছে। নিচে কি হচ্ছে? পরিচলন স্রোত চলছে এরকম ভাবে, পরিচলন স্রোত চলছে। এবার এই যে প্লেট দুটো ছিল, সেই প্লেট দুটো ধরো এই পরিচলন স্রোতের কারণে, এই পরিচলন স্রোতের কারণে কি হলো? একে অপরের থেকে দূরে চলে গেল, এরকম দুদিকে চলে গেল। তার ফলে কি হলো? আগে যে প্লেটটা এরকম অবস্থাতে ছিল, আগে যেটা পাশাপাশি ছিল, সেটা হয়তো দূরে চলে গেছে, এরকম দূরে চলে গেছে। মাঝখানে যে অংশটা এতদিন আগে মাটি ছিল, এই অংশটা, এটা এখন কি হলো? যেহেতু প্লেট দুটো দূরে সরে গেল, সেই কারণে সেখানে একটা পরিণাম ভাবে ধস তৈরি হলো। এভাবে ধস তৈরি হলো কারণ প্লেট দুটো চলে গেছে, মাঝখানের অংশটা ভেঙে পড়ে গেল। তো এখানে হয়তো সমুদ্র তৈরি হয়ে গেল, এরকম হতে পারে। বা ধরো প্লেট দুটো এরকম রয়েছে, এরকম ছিল, দুটো দুদিকে নিজেদের দিকে আরো এগিয়ে গেল, এরকম হয়ে গেল, নিজেদের দিকে এগুলো। তাহলে কি হলো? একটা প্লেট আর একটা প্লেটের উপরে এরকম ভাবে উঠে গেল। যে প্লেটটা হালকা সেটা উপরে চলে গেল, যে প্লেটটা ভারী সেটা নিচে চলে গেল। তার ফলে এখানে যেটা তৈরি হলো সেটা হচ্ছে পর্বত, একটা পর্বত তৈরি হয়ে গেল। তো এইভাবে এইভাবে কি হয়? বিভিন্ন জিনিস তৈরি হয়, ভূমিকম্প হয়, অগ্নুৎপাত। দুটো প্লেট যখন একে অপরের থেকে দূরে চলে যায়, তখন কি হবে? সেখানে ভেঙে ধসে পড়বে, তার ফলে ভূমিকম্প তৈরি হবে। দুটো প্লেট যদি পাশাপাশি এরকম ভাবে চলতে থাকে, ঘষাঘষি লেগে, তাহলে সেখানে কি হবে? কম্পন তৈরি হবে, ভূমিকম্প হবে। তারপর ধরো দুটো প্লেট দূরে চলে গেল, মাঝখানে যে ফাঁকা অংশটা তৈরি হলো, সেখান থেকে লাভা বেরিয়ে বাইরে চলে এলো, যে ম্যাগমা ছিল সেটা বেরিয়ে লাভা হয়ে বাইরে বেরিয়ে এলো, তারপরে অগ্নুৎপাত হবে। দুটো প্লেট এরকম এসে একটার উপরে আরেকটা চলে গেল, তাহলে কি হলো? পর্বত তৈরি হলো। সেখানে কি হচ্ছে? ভঙ্গিল পর্বত তৈরি হয়ে গেল, সমুদ্র খাত তৈরি হলো, যেরকম ভাবে বললাম, সরে গেল, মাঝখানের অংশটা ভেঙে পড়ে গেল, সেখানে সমুদ্র তৈরি হলো। তো এইভাবে সমস্ত কিছু তৈরি হয়। পৃথিবীতে মোট 7টি বড় পাত এবং 8টি মাঝারি পাত, 20টি ছোট পাত রয়েছে পৃথিবীতে। তাহলে মোট এরকম পাত কটা রয়েছে? 7টা বড় পাত রয়েছে, 8টা মাঝারি পাত রয়েছে, 20টা ছোট পাত রয়েছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন কোনটা বড় কোনটা ছোট। 7টা বড় পাতের নামই শুধু আমাদের মনে রাখতে হবে, বাকিগুলো মনে রাখতে হবে না। 7টা বড় পাত হচ্ছে ইউরেশীয় পাত, ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। 7টা বড় পাত হচ্ছে ইউরেশীয় পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত এবং আন্টার্কটিকা পাত। এখানে নিশ্চয়ই ছবি দেওয়া হয়েছে, এইখানে একটা ছবি দেওয়া হয়েছে, তোমাদের নিজেদের বইতে দেখবে আরো সুন্দরভাবে এই ছবিটা দেওয়া হয়েছে, সেখানে আরো সুন্দরভাবে বুঝতে পারবে। আমি এখানে বোঝাচ্ছি। এইটা হচ্ছে এইখানে যে পাতটা রয়েছে, এটা হচ্ছে
প্রশান্ত মহাসাগরীয় পাত বলা হয়। কেন বলা হচ্ছে এইটা, এর পাশে কিছুটা অংশ রয়েছে, কেন বলা হচ্ছে তার কারণ তার উপরে প্রশান্ত মহাসাগর রয়েছে, অর্থাৎ এর নিচে অ্যাকচুয়ালি পাতটা রয়েছে, ওপরে রয়েছে প্রশান্ত মহাসাগর। তো সেই প্রশান্ত মহাসাগরীয় পাতের উপরে প্রশান্ত মহাসাগর যেটা সেটা রয়েছে, তো সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত। ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা পাত, যেখানে দক্ষিণ আমেরিকা মহাদেশ রয়েছে। এখানে রয়েছে উত্তর আমেরিকা পাত, এখানে রয়েছে আফ্রিকা পাত, ঠিক আছে, এখানে রয়েছে ভারতীয় পাত, এখানে রয়েছে ইন্দো অস্ট্রেলিয়া পাত। আর কিছু যেমন বললাম যে 8টা বড় পাত, 7টা বড় পাত রয়েছে, এখানে বলা হয়েছে দেখো 7টা বড় পাত রয়েছে, 8টা মাঝারি পাত, 20টা ছোট পাত রয়েছে। ছোট পাতেরও এখানে কিছু নাম দেওয়া হয়েছে, যেমন এখানে দেওয়া হয়েছে এই নাজাকা পাত, এটা হচ্ছে একটা মাঝারি পাত। ক্যারিবিয়ান পাত, এটা একটা ছোট পাত। স্কোসিয়া পাত, এটা একটা ছোট পাত। এরকম ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের রয়েছে। তো আমাদের যেটা মেন মনে রাখতে হবে যে সাতটা বড় পাত রয়েছে এবং 7টা বড় পাতের নাম। বুঝতে পারলাম আমরা এই ব্যাপারটা, 7টা পাতের নাম অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট চলে যাবো, এখানে যেটা লেখা রয়েছে পাতের চলন এবং ভূতাত্ত্বীয় ঘটনা। আমি চেষ্টা করবো পরের দিন আরো ভালোভাবে বই থেকে ছবিটা তোলার, আমার কাছে বই রয়েছে কিন্তু এখানে একটু লেখাগুলো আবছা হয়ে গেছে, পরের দিন এটা ঠিক হয়ে যাবে। তো চলো, কি বলছে পাতের চলন, এবং তোমাদের কাছে নিশ্চয়ই বই রয়েছে, তার থেকে তোমরা অবশ্যই দেখো। আগেই বলা হয়েছে ভূত্বকের এই পাতগুলো সর্বদা ধীর গতিতে সঞ্চালনশীল, অর্থাৎ যে পাতগুলোর কথা বলে সব কটা পাত, 7টা বড় পাত, 8টা মাঝারি পাত, প্রত্যেকটা খুব ধীর গতিতে এগোচ্ছে, খুব অল্প 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 করে এগোচ্ছে। কোনোটা দুটো কাছাকাছি যাচ্ছে, কোনোটা একটার থেকে আরেকটা দূরে চলে যাচ্ছে, কোনোটা এরকম পাশাপাশি যাচ্ছে, কোনোটা হচ্ছে দূরে চলে যাচ্ছে একটার অপর থেকে, কোনোটা এরকম পাশাপাশি ঘষা লেগে যাচ্ছে, এরকম হচ্ছে। তো সাধারণভাবে দেখা যায় সমুদ্রের তলদেশে পাতের সীমানা বরাবর দুটো পরস্পরের থেকে দূরে চলে যাচ্ছে। এর ফলে সমুদ্র তলদেশে যে ফাঁকের সৃষ্টি হয় তা দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে। এই ম্যাগমা শীতল ও কঠিন হয় নতুন ভূত্বক বা পাত এবং সমুদ্রের তলদেশের মধ্যে সামুদ্রিক শৈলশিরা গঠন করে। এই জিনিসটা কি এটা বুঝতে হবে। এখানে বলা হচ্ছে কি, এই যে ধরো দুটো পাত যদি একে অপরের থেকে দূরে সরে যায়, ঠিক আছে, এখানে নিশ্চয়ই দেখা যাচ্ছে একে অপরের থেকে যদি দূরে সরে যায়, একটা এদিকে চলে যাচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে, এরকম দূরে সরে যায়, তার ফলে কি হবে, এটা যদি এই ঘটনাটা যদি সমুদ্রের তলদেশে ঘটে, মানে যে সমুদ্রের পাতগুলো রয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত বা এদিকে অন্যান্য সমুদ্রের উপরে যে সমস্ত পাত রয়েছে সেগুলো যদি এরকম ঘটনা ঘটায়, তার ফলে কি হয়, সমুদ্রের তলদেশে একটা এরকম ফাঁকের সৃষ্টি হচ্ছে, যেহেতু এটা দূরে সরে যাচ্ছে, তখন ভূ অভ্যন্তর থেকে কি হয়, ম্যাগমা বেরিয়ে আসে, ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে নতুন পাত তৈরি করে। এর মাঝখানে হয়তো নতুন একটা পাত, ছোট একটা পাত তৈরি করলো, ঠিক আছে, ক্রমাগত বেরিয়ে আসে, এই ম্যাগমা শীতল এবং কঠিন হয়ে এরকম ভাবে পাত তৈরি করে। পাত তৈরি করে অনেক সময় কি হয়, এরকম ভাবে ম্যাগমা বেরিয়ে এসে সমুদ্রের তলদেশে পাহাড় তৈরি করে। যেমন করে আমরা হিমালয় পর্বত দেখি পৃথিবীর আমাদের ভূপৃষ্ঠের উপর রয়েছে, তেমনি সমুদ্রের নিচেও অনেক জায়গাতে এরকম পর্বত রয়েছে, সেই রকম পর্বত তৈরি করে যেগুলোকে সামুদ্রিক শৈলশিরা বলা হয়। এই পরস্পর বিপরীতমুখী পাতসীমাকে অপসারী বা গঠনকারী পাত সীমানা বলে। যে সমস্ত পাতগুলো একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, সেই সমস্ত পাতগুলোকে অপসারী বা গঠনকারী পাত সীমানা বলে, ঠিক আছে। এই অঞ্চলে ভূমিকম্প, এটা ইম্পর্টেন্ট, এই অঞ্চলে ভূমিকম্প, অগ্নুৎপাত স্বাভাবিক ঘটনা। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ধরনের ঘটনা দেখা যায়। তো যেগুলো পরস্পরের বিপরীতমুখী হয় সেগুলোকে অপসারী পাত সীমানা বলা হয়। আবার অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে, এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্র খাত সৃষ্টি হয়, ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলের প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা দেখা যায়। দুটো পরস্পর মুখী পাত সামুদ্রিক হলে তাদের ওপরের পলিভাঁজ খেয়ে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়, ঠিক আছে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান সন্নিহিত দ্বীপপুঞ্জে এইভাবে গড়ে উঠেছে। পাত দুটির একটি সামুদ্রিক আর একটি মহাদেশীয় ফলে মাছের পলিভাঁজকে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে, ঠিক আছে। আবার কি বলছে, এটা পাত দুটোর একটি সামুদ্রিক আর একটা মহাদেশীয় হলে
মাঝের পলিভাঁজকে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। আমেরিকার পশ্চিম ভাগের রকি ও আন্দিজ পর্বতমালা এইভাবে তৈরি হয়েছে। আবার পাত দুটি মহাদেশীয় হলে, আবার যদি পাত দুটো মহাদেশীয় হয়, সংঘর্ষের ফলে মাঝে সংকীর্ণ সমুদ্রের পলিভাঁজকে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এইভাবে ইউরেশীয় এবং ভারতীয় দুই পাতের মাঝখানে 33 সাগরের পলিভাঁজকে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। এই ধরনের পরস্পর মুখী পাত সীমানাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলা হয়। এতক্ষণ অব্দি যেটা বললাম সেটা একটু বুঝে নিই। আগেরটা দেখেছিলাম কি অপসারী, এবার হচ্ছে অভিসারী। যে পাতগুলো একে অপরের দিকে দৌড়চ্ছে, একে অপরের দিকে যাচ্ছে, সেই পাতগুলোকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলা হয়, যে দুটো একে অপরের দিকে যাচ্ছে। এর মধ্যে এটা হয়, এর মধ্যে যদি দুটো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের উপরে পলিভাঁজকে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। যদি ধরো এই পাতটা যেটা এদিকে যাচ্ছে, এই পাতটার উপরেও কোনো একটা সমুদ্র রয়েছে, এই পাতটা যেটা এদিকে যাচ্ছে, এরকম এদিকে যেটা যাচ্ছে তার উপরে একটা সমুদ্র রয়েছে, এইরকম যদি দুটো হয় তাহলে কি হবে, এর উপরের পলিভাঁজ খেয়ে এখানে দ্বীপ তৈরি হয়। কেন? দুটো সমুদ্র রয়েছে, দুটো সমুদ্রের এই দুটো পাত্রে যখন ধাক্কা খাবে তখন এখান থেকে যে সমুদ্র তট রয়েছে, সমুদ্রের যে নিচের অংশ রয়েছে সেটা উপর দিকে উঠে যাবে, এরকম ভাবে উঠে যাবে, তার উপরে একটা দ্বীপ তৈরি হয়ে যাবে, তার উপরে মানুষ থাকবে, গাছপালা হবে, তো দ্বীপ তৈরি হয়ে যাবে যখন দুটো পাত সমুদ্রের নিচে হয়। আবার পাত দুটোর একটা সামুদ্রিক আর একটা মহাদেশী হলে মাঝের পলিভাঁজকে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। একটা পাতের নিচে কি রয়েছে? সমুদ্র রয়েছে, সরি, একটা পাতের উপরে কি রয়েছে? সমুদ্র রয়েছে, আর একটা পাতের উপরে কি রয়েছে? একটা মহাদেশ রয়েছে। ঠিক আছে, এরকম পাত যদি ধাক্কা খায় তাহলে কি হবে, মাঝখানে এইখানে যে পলি জমা হয়েছে, সমুদ্রের মধ্যে তো পলি জমা করে, পলি থেকে আসছে, মহাদেশ থেকে আসছে, বিভিন্ন পাহাড় কেটে, মালভূমি কেটে, নদী এসে পলি জমা করছে, সেই পলিগুলো উঠে গিয়ে ভঙ্গিল পর্বত তৈরি করবে। আবার যদি দুটো পাত্রে দুটোই মহাদেশীয় হয় তাহলেও হচ্ছে ভঙ্গিল পর্বত তৈরি হয়। যেমন আমাদের হিমালয় তৈরি হয়েছে এইভাবে, দুটো পাতেরই উপরে কি ছিল? মহাদেশ ছিল। ঠিক আছে, দুটো পাতেরই উপরে কি হচ্ছে? এটা মহাদেশ ছিল, দুটো ধাক্কা খেয়েছে, এখানে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে। তো এই ধরনের পাতগুলোকে কি বলা হয়? অভিসারী বা বিনাশকারী পাত বলা হয়। আচ্ছা, এখানে একটা ফুড নোট দিয়েছে, 1 থেকে 2.5 কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে তারা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। যেমন রকি, আন্দিজ, আল্পস, আমাদের হিমালয়, এই প্রত্যেকটাই কি হচ্ছে? নবীন ভঙ্গিল পর্বত। নামের মধ্যে নবীন আছে বটে, তার মানে এই নয় যে 2-4 বছর আগে তৈরি হয়েছে। 1 থেকে 2.5 কোটি বছর আগে যে সমস্ত ভঙ্গিল পর্বতগুলো তৈরি হয়েছে, অপেক্ষাকৃত যেহেতু এগুলো নতুন, সেই জন্য এগুলোকে নবীন ভঙ্গিল পর্বত বলে। আর যেগুলো 20 কোটি বছরেরও আগে তৈরি হয়েছে সেগুলোকে বলা হয় প্রাচীন ভঙ্গিল পর্বত। যেমন উরাল, অ্যাপালেশিয়ান, আরাবল্লী, ভারতে রয়েছে আরাবল্লী, এই পর্বতগুলো কি হচ্ছে? প্রাচীন ভঙ্গিল পর্বত, বহু আগে তৈরি হয়েছে। এখানে একটা ছবি দিয়েছে, যে ছবিগুলো আমি এখানে পাতের ডায়াগ্রামের মতো আঁকছিলাম সেই জিনিসটাই এখানে তোমাদের ছবি এঁকে বোঝানো হয়েছে, ভালোভাবে বুঝলে বুঝতে পারবে। কিছু ক্ষেত্রে দুটো পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প, চ্যুতি সৃষ্টি হয়। ঠিক আছে, এই ধরনের সীমান্ত পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, একে নিরপেক্ষ সীমানা বলা হয়। কি হচ্ছে, এতক্ষণ আমরা দেখলাম যে প্রথম ক্ষেত্রে দেখেছিলাম একটা পাত আর একটা পাতের থেকে দূরে সরে যাচ্ছে, যেটাকে আমরা কি বলেছিলাম? অপসারী। একটা সেকেন্ড দেখেছিলাম একটা পাত আর একটা পাতের দিকে যাচ্ছে, এটাকে কি বলেছিলাম? অভিসারী। এবার কিছু পাত রয়েছে যেটা পাশাপাশি এরকম ভাবে যায়। ঠিক আছে, এইরকম ভাবে যায়, এরকম ভাবে। তো তার ফলে এখানে কিছু পর্বত বা মালভূমি বা সমুদ্র খাত এইসব তৈরি হয় না, একে নিরপেক্ষ সীমানা বলা হয়। এখানে কি হয়? ভূমিকম্প তৈরি হয়, প্রচন্ড ভূমিকম্প হয়। ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিজ চ্যুতি এরকম সীমানার উদাহরণ। সান আন্দ্রিজ চ্যুতি ক্যালিফোর্নিয়ার কাছে রয়েছে, এইটার পাশে ছবি দেওয়া হয়েছে। এই চ্যুতি বরাবর প্রশান্ত মহাসাগরীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ সূর্যে কি হচ্ছে? এইখানে যে পাত, এখানে অ্যাকচুয়ালি এদিকে একটা পাত রয়েছে, এখানে একটা পাত রয়েছে। ঠিক আছে, এটা যদি আমাদের প্রশান্ত মহাসাগরীয় পাত হয় সেটা উত্তর দিকে চলছে, এরকম ভাবে চলছে। ঠিক আছে, আর যদি এটা উত্তর আমেরিকা পাত হয় সেটা দক্ষিণ দিকে চলছে, এরকম ভাবে চলছে, এইভাবে চলছে, দুটো পাশাপাশি চলছে। তার ফলে সানান্দ্রিক চ্যুতি তৈরি হয়েছে। চ্যুতি ব্যাপারটা কি? চ্যুতি ব্যাপারটা একটু বুঝে নি। চ্যুতি হচ্ছে, ধরো কোথাও একটা ভূমি রয়েছে এরকম, ঠিক আছে, ভূমির নিচে কি রয়েছে? দুটো পাত রয়েছে। ভূমির নিচে আমাদের যে উপরে ভূত্বক, তার নিচে পাত রয়েছে। আমরা প্রথম থেকে পড়ে এলাম যে সমস্ত কিছু পাতের ওপর রয়েছে। এটা 1 নম্বর পাত, এটা 2 নম্বর পাত। 1 নম্বর পাতটা কি হচ্ছে? এদিকে আসছে। ঠিক আছে, 2 নম্বর পাতটা কি হচ্ছে? এদিকে যাচ্ছে।
ঠিক আছে, একটা এদিকে আসছে একটা এদিকে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে মাঝখানে এইখানে একটা ফাটল তৈরি হয়ে যায় ভূত্বকের ওপরে, আমরা যেখানে রয়েছি সেখানে দেখতে পাই একটা ফাটল তৈরি হয়েছে, সেটাকেই চ্যুতি বলা হয়। পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই পাতগুলো চলছে, মেনে দিলাম এই পাতগুলো চলছে, কিন্তু আমরা যদি একটা ধরো একটা গাড়ি একটা ট্রেন চলছে, তার ছাদের উপর যদি আমি দাঁড়িয়ে থাকি, আমি কি বুঝতে পারবো না ট্রেনটা চলছে? বুঝতে পারবো তো। কিন্তু আমরা তো পাতের উপর এখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা এইরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, তা সত্ত্বেও আমরা কেন বুঝতে পারি না যে এই পাতগুলো চলছে? তার কারণ পাতগুলো বিভিন্ন গতিতে আনুভূমিকভাবে সঞ্চালিত হয়, এই চলন এতটাই ধীরে আর এতটাই সুদীর্ঘ সময় ধরে চলে যে আমরা বুঝতেই পারি না। এটা খুব আস্তে আস্তে চলে, মানে ট্রেনের মতো বা বাসের মতো জোরে চলে না, আস্তে আস্তে চলে, সেই কারণে আমরা এটা বুঝতে পারি না। প্রশান্ত মহাসাগরীয় পাত, যেটা একটা বড় পাতের উদাহরণ, সেটা 10 সেন্টিমিটার করে পশ্চিমে সরে যাচ্ছে প্রতি বছরে, এক বছরে মাত্র 10 সেন্টিমিটার সরে, সেই কারণে আমরা বুঝতে পারি না। আবার আমেরিকান পাত পশ্চিমে সরছে বছরে মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার, আরো কমে, বছরে মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার ভাবে চলছে। তবে পাতের চলনের ফলে সৃষ্ট ভূমিকম্প, অগ্নুৎপাত, ধস প্রভৃতি আমরা দেখতে পাই। পাত চলছে এটা বুঝতে না পারলেও পাতের চলনের ফলে যে সমস্ত কাজগুলো হচ্ছে, ভূমিকম্প, অগ্নুৎপাত, ধস, এইগুলো আমরা বুঝতে পারি। তোমাদের এইটাকে কি করতে হবে, লিখে ফেলতে হবে। পাতের সীমানা পরস্পরের বিপরীতমুখী, যদি পরস্পর থেকে বিপরীত মুখে হয় সেটাকে কি বলে? আচ্ছা সরি, এখানে বলেছে অপসারী, অভিসারী আর নিরপেক্ষ, তিনটে পাতে যেগুলো ড্যাশ রয়েছে সেগুলো বলতে। পাতের চলন অপসারীর ক্ষেত্রে কি হয়, পরস্পরের বিপরীতমুখী। অভিসারীর ক্ষেত্রে কি হয়, পরস্পর মুখী, অর্থাৎ নিজেদের দিকে আসে। আর নিরপেক্ষ তো পাতাপাতি সঞ্চালনের প্রভাব কি হয়, অপসারীর ফলে কি হয়, অভিসারীটা বলা হয়েছে সমুদ্র তলের বিনাশ ঘটে, ভূত্বক সৃষ্টি ধ্বংস হয় না নিরপেক্ষর ক্ষেত্রে। এখানে কি হবে, হচ্ছে সৃষ্টি হয়, এখানে বিনাশ আর অভিসারীর ক্ষেত্রে, এখানে অপসারীর ক্ষেত্রে সৃষ্টি হয়। আচ্ছা, ভূমিরূপ কি হয়, অপসারীর ক্ষেত্রে সমুদ্র খাত সৃষ্টি হয়, অভিসারীর ক্ষেত্রে, নিরপেক্ষর ক্ষেত্রে কিছুই হয় না, বা বলতে পারো এখানে চ্যুতি তৈরি হয়, চ্যুতি তৈরি হয়। এখানে শৈলশিরা সৃষ্টি হয়, আমরা পড়লাম একটু আগে, শৈলশিরা সৃষ্টি হয়। এবার বলছে অগ্নুৎকম্প বা ভলক্যানিজম কাকে বলা হয়। অগ্নুৎপাত সম্পর্কে আমরা জানি, সেই জিনিসটাকে একসাথে সম্পূর্ণ ঘটনাকে অগ্নুৎকম্প বলা হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাত অন্যতম ভয়ঙ্কর সুন্দর দৃশ্য, এটা দেখতে সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি খুব ভয়ঙ্কর। যে দেশে হয় সেই দেশে প্রচুর ক্ষতি করে, বা প্রচন্ড, মানে এটা খুব ক্ষতিকর জিনিস। এই মুহূর্তে পৃথিবীতে একাধিক জায়গায় অগ্নুৎপাত হচ্ছে, উত্তপ্ত গলিত পদার্থ, গ্যাস, বাষ্প, ছাই, বস্ত্র উৎক্ষেপিত হচ্ছে, উৎক্ষিপ্ত হচ্ছে, আগুনের স্রোতের মতো লাভা ছড়িয়ে পড়ছে আশেপাশে, এটাকে ভূমিকম্প বলে, এই অগ্নুৎপাত বলে। ভূঅভ্যন্তরে গলিত সান্দ্র ম্যাগমা, ভূঅভ্যন্তরে যে গলিত পদার্থ থাকে সেটাকে কি বলা হয়, ম্যাগমা। ঠিক আছে, সেটা যখন বাইরে বেরিয়ে আসে সেটাকে কি বলা হয়, লাভা বলা হয়। ভূঅভ্যন্তরে গলিত ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্যে দিয়ে বিস্ফোরণ সহ প্রচন্ড জোরে অথবা ধীর শান্তভাবে ভূপৃষ্ঠ বেরিয়ে আসলে হয় হলো অগ্নুৎগম। তাহলে অগ্নুৎগম কাকে বলা হয়, অগ্নুৎগম হচ্ছে যখন ভিতরের ভূঅভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প, এই সমস্ত জিনিস কোনো ফাটলের মাধ্যমে দুরকম ভাবে আসতে পারে, হতে পারে এটা হচ্ছে আমাদের ভূঅভ্যন্তর, সেখানে ম্যাগমা রয়েছে, সেই ম্যাগমাটা প্রচন্ড জোরে বাইরে বেরিয়ে এলো, দিয়ে কিছু তৈরি করলো, মানে পাহাড় বা কিছু তৈরি করলো, এইটা ভাবে প্রচন্ড জোরে বেরিয়ে আসতে পারে। আবার এরকমটা হয় শান্ত ভাবে বেরোতে পারে, এটা ম্যাগমা, এরা আস্তে করে বেরিয়ে এরকম ভাবে শান্ত ভাবে ছড়িয়ে পড়লো, এরকমও হতে পারে। তো যেভাবেই হোক না কেন এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে অগ্নুৎগম। আর অগ্নুৎপাতের উৎসগুলো কি, আগ্নেয়গিরি, যেখান থেকে এই অগ্নুৎপাত হয় সেটাকে আগ্নেয়গিরি বলা হয়। যেমন ফুজিয়ামা, ক্রাকাতোয়া, এগুলো সবকটাই কি আগ্নেয়গিরির উদাহরণ। এখান থেকে এই জিনিসগুলো, যে ফাটলগুলো অ্যাকচুয়ালি এর নিচে রয়েছে, এই সমস্ত এগুলোর আগ্নেয়গিরিগুলোর নিচে রয়েছে। অগ্নুৎকম্পের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে, এইভাবে বারবার অগ্নুৎপাতের সময় আগ্নেয় পর্বত ফাটলের চারিদিকে জমায় শঙ্কু আকৃতির পর্বত ধারণ করে। তো এই আগ্নেয়, যে এই পর্বতগুলোকে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলা হয়, সেগুলো কোন আকৃতির হয়, শঙ্কু আকৃতির। এই যে আকৃতিটা, এটাকে শঙ্কু আকৃতি বলা হয়। তো সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত বলা হয়। কি হচ্ছে, বারে বারে তো এখানে অগ্নুৎপাত হচ্ছে, ধরো পাশে আমরা একটা ছবি ডায়াগ্রাম তৈরি করি, ছবির ডায়াগ্রামের মধ্যে মাধ্যমে করলে বুঝতে সুবিধা হয়। ধরো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এখানে একটা ফাটল রয়েছে, এখানে একটা ফাটল রয়েছে, নিচে রয়েছে ম্যাগমা চেম্বার, যেখানে ম্যাগমা থাকে সেটাকে ম্যাগমা চেম্বার বলে। এর মধ্যে গরম গরম তরল ম্যাগমা রয়েছে। প্রথমবার এরকম ভাবে বেরিয়ে এলো, বেরিয়ে এসে ছড়িয়ে পড়লো, তারপরে এবার আবার বেরোলো, তা এইভাবে ছড়িয়ে পড়লো। ঠিক আছে, তারপর আবার বেরোলো, এরকম করতে করতে দেখা যাবে এটা এরকম একটা শঙ্কু আকৃতি ধারণ করেছে। ঠিক আছে, এই ধরনের পর্বতকে কি বলা হয়, সঞ্চয়জাত পর্বত বলা হয় বা আগ্নেয় পর্বত বলা হয়। ইংরেজিতে ভলক্যানিক মাউন্টেন বলা হয়। জাপানের ফুজিয়ামা উদাহরণ, জাপানের ফুজিয়ামা
এই ফুজিয়ামা কোথায় রয়েছে? জাপানে। ইটালির ভিসুভিয়াস, ভারতে রয়েছে ব্যারেন, ঠিক আছে। ইন্দোনেশিয়াতে রয়েছে ক্রাকাতোয়া, এটা রয়েছে কোথায়? ইন্দোনেশিয়াতে। এই জাতীয় পর্বত। সুতরাং আগ্নেয়গিরি হলো অগ্নুৎপাতের উৎস এবং ফলাফল। বিশেষ কথা কি বলেছে? সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্নুৎপাত হয়ে চলেছে। তাহলে এখনো মানে কোটি কোটি বছর ধরে আজ অব্দি এই গলিত পদার্থ পৃথিবীর বাইরে বেরিয়ে আসছে। তো ভেতরে প্রচুর গলিত পদার্থ রয়েছে। উৎক্ষিপ্ত ছাই, লাভা ছাই, আগ্নেয় পদার্থ ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে ভূত্বকের অনেকটা অংশ গঠন করেছে। এইভাবেই আমাদের ভূত্বকের অনেক বড় অংশ গঠিত হয়েছে। পুরোটা নয়, কিন্তু অনেক বড় অংশ গঠিত হয়েছে। সৃষ্টির আদি লগ্নে আগ্নেয়গিরি নির্গত জলীয় বাষ্প থেকেই ঘনীভবনের মাধ্যমে সাগর মহাসাগর তৈরি হয়েছে। তো এই পদ্ধতিতেই কিন্তু সাগর মহাসাগর তৈরি হয়েছে। কি হয়েছে? এই যে গলিত পদার্থগুলো পৃথিবীর ভেতরে রয়েছে তার সঙ্গে জলীয় বাষ্প মিশে থাকে। যখনই এটা বাইরে চলে আসে তখন সেই জলীয় বাষ্পগুলো ঠান্ডা হয় এবং ঠান্ডা হয়ে জল আকারে মানে বৃষ্টি আকারে ছড়ে পড়ে। সেইভাবে সাগর এবং মহাসাগর তৈরি হয়েছে। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে অগ্নুৎগমের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়ে বর্তমানে অনুকূল অবস্থায় পৌঁছেছে। আজকে যে আমরা থাকতে পারছি কিরকম একটা মানে এমন গরম নয় যে আমরা পুরো পুড়ে যাচ্ছি, আমরা এমন ঠান্ডা নয় যে একদম জমে যাচ্ছি, মাঝামাঝি যেটা, সেটা অন্যান্য কারণও রয়েছে, কিন্তু বায়ুমণ্ডলের যে তাপমাত্রা সেটা হচ্ছে এই কারণে তৈরি হয়েছে। পাত সঞ্চালন তত্ত্ব অনুযায়ী অভিসারী পাত সীমানায় বিস্ফোরণ সহ অগ্নুৎগম ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হচ্ছে? অভিসারী যে পাতগুলো একে অপরের দিকে আসছে, ঠিক আছে, যে পাতগুলো একে অপরের দিকে আসছে সেই পাত সীমানায় বিস্ফোরণ সহ অগ্নুৎপাত ঘটে, প্রচন্ড বিস্ফোরণ সহ অগ্নুৎগম ঘটে। আর অপসারী এবং নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে অগ্নুৎগম ঘটতে দেখা যায়। যে পাতগুলো একে অপরের পাশাপাশি যাচ্ছে এবং যে পাতগুলো একে অপরের থেকে দূরে যাচ্ছে, এর মাঝখানে যে অগ্নুৎপাত দেখা যায় সেটা শান্তভাবে হয়। শান্তভাবে অগ্নুৎগম দেখা যায়। একে বিদার অগ্নুৎগম বলে। যদি বলা হয় যে বিদার অগ্নুৎগম কাকে বলে, সেটা হচ্ছে এই শান্তভাবে অগ্নুৎগম হওয়াকে বিদার অগ্নুৎগম বলে। এরকম বিদার অগ্নুৎগমের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়, লাভা মালভূমি তৈরি করে। যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি একটা লাভা মালভূমির উদাহরণ। তো লাভা সমভূমি তৈরি হয়। এর ফলে কি হচ্ছে? যখন শান্তভাবে বেরোচ্ছে লাভা, এরকম ভাবে তীব্রভাবে বেরোচ্ছে না, শান্ত, এই যে এটা যেরকম দেখিয়েছি এরকম বেরিয়ে শান্তভাবে নদীর মতো প্রবাহিত হয়, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে এরকম শঙ্কু আকৃতির পাহাড় তৈরি হচ্ছে না, তারপরে হালকা ঢেউ খেলানো বা সমভূমি আকৃতির কিছু তৈরি হচ্ছে। তো সেইটাকেই লাভা সমভূমি বা লাভা মালভূমি বলা হয়। অগ্নুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। তাই অগ্নুৎগম এক প্রকার গাঠনিক প্রক্রিয়া। ভূগাঠনিক প্রক্রিয়া কি জিনিস? যার মাধ্যমে, যে কাজের মাধ্যমে অর্থাৎ পৃথিবীর উপরিভাগে কিছু গঠিত হয়। পাহাড় হতে পারে, পর্বত হতে পারে, মালভূমি হতে পারে, সমভূমি হতে পারে, তারপর হচ্ছে সেই এরকম যেখানে তৈরি হয়, বদ্বীপ হতে পারে, দ্বীপ তৈরি হতে পারে। তো এইগুলোকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয়। তো অগ্নুৎপাতের মাধ্যমে কি হচ্ছে? নয় শঙ্কু আকৃতির পাহাড় তৈরি হচ্ছে, বা মালভূমি তৈরি হচ্ছে, বা সমভূমি তৈরি হচ্ছে। সেই জন্য এটা একটা ভূগাঠনিক প্রক্রিয়া। সৃষ্টির সময় থেকে পৃথিবীতে একাধিক ভূগাঠনিক প্রক্রিয়া কাজ করে চলেছে। ভূ অভ্যন্তরের হঠাৎ কোনো ভূ আলোড়নের বহিঃপ্রকাশ হলো অগ্নুৎপাত এবং ভূমিকম্প। পৃথিবীর ভূ অভ্যন্তরে যদি ভূ আলোড়ন হয়, মানে সেটার কোনো আলোড়ন হয়, তার মাধ্যমে তার যে বহিঃপ্রকাশ, অর্থাৎ তার ফল আমরা কি দেখতে পাই? পৃথিবীর উপরে অগ্নুৎপাত বা ভূমিকম্প হিসেবে দেখতে পাই। নেক্সট এরপর যেটা রয়েছে, এইখান থেকে আমরা পরের ভিডিওতে জানবো। এটা এই ভিডিওর পার্ট 1 এই চ্যাপ্টারের পরের পার্টে সেটা আমি বাকি অংশটা করবো। তো আমরা এই অবধি যত অবধি পড়লাম সেটা বুঝতে পারলে কিনা কমেন্ট করে অবশ্যই জানাও। এবং আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, বা তোমাদেরকে এইভাবে আস্তে আস্তে আমি সম্পূর্ণ বইটা বোঝাবো। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। যারা এই পিডিএফ গুলো পেতে চাও, তোমাদের কাছে সবার কাছে বই আছে জানি, অনেকে এই ভিডিও দেখছো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য দেখছো। তো তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে যোগ হলে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে। তার জিকে একাডেমির নাম নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা যারা পিডিএফ না লাগলেও এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন অবশ্যই হয়ে থেকো, কারণ এখানে আমি ভিডিও দিলেই তার নোটিফিকেশন এখানে দিয়ে দিই। এখানে আমি ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমি ভিডিও আপলোড করেছি। অবশ্যই এখানে তোমরা থেকো। এছাড়া কিছু বলা থাকলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। এই গ্রুপে আমার সঙ্গে কথা বলতে পারবে, মেসেজ করতে পারবে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।